স্বাগত। এখন দুপুরের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম এবং আমি তন্ময় কুমার রায়। আমাদের দরজা লক করা ছিল, দরজাটা ভাঙতে ভিতরে ঢুকতে আমাদের অনেকটা লেট হয়ে যায়। এরকম পাহাড় ধসে মারা যাওয়ার ঘটনা খুব দুঃখজনক। আমাদের দেশের সবচেয়ে বড় একটি পর্যটন কেন্দ্র এটি। এখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। কালকে 1টা থেকে তো এখনো বৃষ্টি শেষ হয়নি। কক্সবাজারে মানে সব এখানে ডুবে গেছে। বাংলাদেশের সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। তার মানে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে কক্সবাজারে ঘুমন্ত মা ও 2 মেয়ের মৃত্যুর পর উখিয়া রোহিঙ্গা ক্যাম্পেও মাটি চাপা পড়ে আরও 3 জন নিহত হয়েছে। এবং কক্সবাজারে মৌসুমের সর্বোচ্চ 453 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জলাবদ্ধতা দেখা দিয়েছে নিম্নাঞ্চলে। একই সঙ্গে সবগুলো সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এখন দুপুরে এ নিয়ে দর্শক আপনাদের জানাবো বিস্তারিত। চাউল কিনি মনে করো 30-40 টাকা, সেটা কি আমাকে 70 টাকা। সব কিছুরই ডাবল দাম, ওষুধ কিনতে গেলে ডাবল টাকাটা কিনতে হয়। সরকারে ঋণ করছে এটাও দেওয়া লাগে, আমরা নিজে ঋণ করছি এটাও দেওয়া লাগে। এগুলোর তো আমরা খুব পেরেশানি আছি। আগে 20 টাকায় একটা খাতা পাওয়া যাইতো, এখন সে একই খাতাটা আমাকে 35 টাকা দিয়ে কিনতে হচ্ছে। গভর্নমেন্ট ডেট তো গভর্নমেন্ট নিজে পে করবে না, গভর্নমেন্ট ডেট নিজে নিচ্ছে কিন্তু পে করছি আমরা। ডেভেলপিং কান্ট্রিতে যখনই আমরা মর্যাদায় উন্নীত হতে যাচ্ছি তখনই আমাদের কস্ট অফ ফান্ড বা কস্ট অফ বরোয়িংটা বেড়ে যাচ্ছে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এটা যাতে সুশাসনের সাথে হয়, এটা যদি আমরা না করি তাহলে আমাদের দেশের ঋণের দায়ভার বাড়বে, মাথাপিছু ঋণের পরিমাণ বাড়বে। আলোচনায় ঋণের ইস্যু। মিম হাসিনা সরকারের বাজ বিচারহীন যে ঋণ, সেই ঋণের বোঝা এখন সাধারণ মানুষের কাঁধে। একই সঙ্গে মূল্যস্ফীতির চাপে আমরা শুনছিলাম অবর্ণনীয় কষ্টে আছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতি সামলাতে সুশাসনের পাশাপাশি প্রকল্প নির্বাচনেও একদম সচেতন হয়ে সেই প্রকল্পগুলো নির্বাচন করতে হবে বলছেন বিশ্লেষকরা। এখন দুপুরেও এই নিয়ে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই পাহাড় ধস প্রসঙ্গ। কক্সবাজার সদর উপজেলা ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আলাদা পাহাড় ধসের ঘটনায় 2 পরিবারের 6 জন নিহত হয়েছেন। ভারী বর্ষণে রাত থেকে বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটে। এছাড়া পানিতে ডুবে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। এদিকে কক্সবাজারে অব্যাহত রয়েছে ভারী বৃষ্টিপাত। এতে নিম্নাঞ্চলে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় সর্বোচ্চ 453 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। মন্তস বেদকের তথ্য ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টির কবলে কক্সবাজার। এতে শহরের অভ্যন্তরে বেশ কিছু পাহাড়ে দেখা দিয়েছে ফাটল। ঘটেছে পাহাড় ধসের ঘটনাও। ভারী বৃষ্টিতে রাত 2টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজাই এলাকায় মিজানের বাড়িতে পাহাড়ের একটি অংশ ধসে পড়ার বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। এ সময় চাপা পড়েন মিজান, তার স্ত্রী আখি আক্তার ও তার 7 বছরের কন্যা সন্তান ময়না আক্তার ও 2 বছর বয়সী মায়া আক্তার। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মিজানকে জীবিত উদ্ধার করলেও ঘটনাস্থলে মৃত্যু হয় বাকি 3 জনের। কোথাও সরকারের ব্যবস্থা করে নাই, সরানোর ব্যবস্থা করে নাই, কোথাও জায়গা পায় নাই, এই জন্য সরো নাই, তারা নিজের বাড়িতে থেকে গেছে আর কি। আরও অনেক পাহাড় আছে, আমি মনে করি এটা সকলেরই এই বিষয়ে সচেতন থাকাটা খুবই জরুরি। এদিকে উখিয়ার হাকিমপাড়া 14 নম্বর রোহিঙ্গা শিবিরে ঘটে আরেক পাহাড় ধসের ঘটনা। এ সময় ঘরের নিচে চাপা পড়েন 30 বছর বয়সী আব্দুর রহিম, 10 বছরের আব্দুল হাফেজ ও 8 বছরের আব্দুল ওয়াসেদ। পরে উদ্ধার করা হয় তাদেরও মরদেহ। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে মাইকিং চালিয়েছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে উখিয়া উপজেলার 350-র বেশি পরিবারকে। গতকালকে থেকে মাইকিং চলছে বিভিন্ন এলাকায়, সদরের বাইরে বিভিন্ন উপজেলায়। আমরা কিন্তু সিপিপি এবং আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং অন্যান্য যারা স্বেচ্ছাসেবী আছে তাদেরকে নিয়ে আমরা মাইকিং চলছে। এটা কন্টিনিউয়াস। রোহিঙ্গা ক্যাম্পে যেটা মারা গেছে ওখানে আমাদের যে শিপলার্সি কমিশনার মহোদয় আছেন, তার সাথে আমার কথা হয়েছে, ওনারা ওখানে ব্যবস্থা নিচ্ছেন।
এদিকে বৃষ্টি অব্যাহত রয়েছে কক্সবাজার জেলা জুড়ে, যাতে ডুবে গেছে নিম্নাঞ্চলের প্রধান সড়ক ও ঘরবাড়ি। এতে নিম্নাঞ্চলে তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানিবন্দী কক্সবাজার, উখিয়া ও টেকনাফ উপজেলার কয়েক হাজার মানুষ। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে শুক্রবার দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় 453 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি মৌসুমের একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। আমরা খুবই হতাশ। আমাদের দেশের সবচেয়ে বড় একটি পর্যটন কেন্দ্র এটি, কিন্তু এখানে এসে আমাদের হোটেল থেকে এই পথ, এখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, রাস্তা চলানো, আমরা রিক্সা থেকে পড়ে গিয়েছি। বৃষ্টিতে ঘোরা যায় আসা পুরো টাকাটা নষ্ট হয়ে গেছে। কালকে সারাদিন আমরা টেকনাফে গেছিলাম, বৃষ্টির ভিজিবিতে গেছি, বৃষ্টির ভিজিবিতে আসছি। আমরা যে বাসাতে থাকি ওই বাসার পাশে একটা বাসার পাশেও পাহাড় আছে, যে কোনো সময় পাহাড়টা ধসে পড়তে পারে, এজন্য আমরা ঠিকমতো রাতে ঘুমাতে পারি। এদিকে টেকনাফের বাড়ির উঠোনে জলাবদ্ধতার পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এখন কক্সবাজার। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। চলে যাচ্ছি তার কাছে। মন্তোষ, বৃষ্টিপাত অব্যাহত রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা প্রতিবেদনেও দেখছিলাম যে 453 মিলিমিটার বৃষ্টিপাতের মধ্যে রেকর্ড করা হয়েছে, যেটি মৌসুমের সর্বোচ্চ বলা হচ্ছে। জানাবেন যে পাহাড় ধস এড়াতে এবং স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং একই সঙ্গে নিম্নাঞ্চলের জলাবদ্ধতার সবশেষ তথ্য জানতে চাইব আপনার কাছে। তন্ময়, অব্যাহত বৃষ্টিপাতের কারণে ভারী বর্ষণে পাহাড় ধসের যে শঙ্কা দেখা দিয়েছে, এমন অবস্থার প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় উপজেলা পর্যায়ে বলে দেওয়া হয়েছে এবং ইউনোদের তত্ত্বাবধানে কিন্তু বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে এবং জেলা প্রশাসন থেকে কক্সবাজার জেলা শহরে যারা ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করছে তাদের সরানোর প্রক্রিয়া ইতিমধ্যে তারা শুরু করেছেন এবং বিশেষ করে সব জায়গায় কিন্তু মাইকিং করে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। যেহেতু আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে ভারী বৃষ্টিপাতটি আগামী একদিন অব্যাহত থাকার সম্ভাবনা আছে, আগামীকালও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এখন পর্যন্ত গতকাল বিকেল থেকে মূলত যে বৃষ্টিপাতটি শুরু হয়েছে সেটি এখন পর্যন্ত একেবারে একটানা অব্যাহত রয়েছে। মাঝখানে কিছুটা কমলেও আবার কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আমরা দেখছি যে কক্সবাজার শহরের প্রায় রাস্তাঘাট কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে এবং কক্সবাজার শহরের কথাই যদি বলি, এখানে সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া, ফদনার ডেল সহ বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধ হয়ে আছে এবং এখানে যে হোটেল মোটেল জোনটি রয়েছে, মূলত পর্যটকরা কক্সবাজারে আসলে যেখানে অবস্থান করেন সেই হোটেল মোটেল জোন এলাকাটিও মূলত পানিতে নিমজ্জিত হয়েছে এবং সেখানে চলাফেরার ক্ষেত্রে পর্যটকরা নিদারুণ ভোগান্তির কিন্তু শিকার হচ্ছেন। এবং আজকে গতকাল রাতের ভারী বৃষ্টিতে গতকাল আমরা দেখেছি যে কক্সবাজার সদরের যে দক্ষিণ দিকপুল এলাকা আছে সেখানে মা মেয়ে সহ 3 জনের মৃত্যু হয়েছে পাহাড় ধসের কারণে এবং বিভিন্ন জায়গায় আসলে একাধিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া কক্সবাজারের উখিয়া উপজেলার যে হাকিমপাড়ার 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পটি রয়েছে সেখানেও পাহাড় ধসে 3 জনের মৃত্যু হয়েছে, যেখানে এই যে 6 জনের মৃত্যু হয়েছে এর মধ্যে 4 জন কিন্তু শিশু। এছাড়া আরো একটি শিশুর মৃত্যু হয়েছে টেকনাফ উপজেলায়, মূলত তার বাড়ির আশপাশে যে জলাবদ্ধ পরিবেশ তৈরি হয়েছে, তারা যে পানিবন্দী হয়ে পড়েছেন সেই পানিবন্দী অবস্থার মধ্যে শিশুটি নামতে গিয়ে সেখানে পানিতে পড়ে আসলে তার মৃত্যু হয়েছে বলে কক্সবাজারের জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। শুধু কক্সবাজার শহর নয়, এখানে যে উখিয়া টেকনাফ উপজেলা আছে সেখানে বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন। কয়েক হাজার মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছেন বলে সেখানকার বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজারের জেলা প্রশাসক যেটি জানিয়েছেন, কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের বেশ জনবসতি পানিতে যেহেতু নিমজ্জিত হয়েছে, সেখানকার প্রায় 350 পরিবারকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং যারা এখনো জলাবদ্ধ পরিবেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তাদেরকে কিন্তু সরানোর জন্য জেলা প্রশাসন থেকে চেষ্টা করা হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এখানে একটি তথ্য রেখাটি কক্সবাজারের বিভিন্ন এলাকায়, কক্সবাজারের 9 উপজেলায় পাহাড়ি পরিবেশে কিন্তু 5 লাখেরও বেশি মানুষের বসবাস রয়েছে। এর মধ্যে লক্ষাধিক মানুষ কিন্তু পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচে কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করে এবং কক্সবাজার শহরেই কিন্তু এই সংখ্যা 30,000-এর বেশি বলে এখানকার স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এবং যখনই আসলে পাহাড় ধসের ঘটনা ঘটে, ভারী বৃষ্টিপাত হয়, তখনই কিন্তু প্রশাসনের তৎপরতা পরিলক্ষিত হয় এবং প্রশাসনের পক্ষ থেকে তখন লোকজনকে নিরাপদে সরিয়ে আনার জন্য তৎপরতা দেখা যায়। এবং এখনো গতকাল থেকে যেহেতু পরিস্থিতিটি তৈরি হয়েছে, আবারও আমরা দেখছি যে আজকেও প্রশাসনের পক্ষ থেকে নানাভাবে চেষ্টা করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে। এছাড়া
উপজেলা নির্বাহী কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় গিয়ে লোকজনকে বুঝিয়ে আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য বলা হচ্ছে। এবং কক্সবাজার শহরের সমিতি পাড়া, কুতুবদিয়া পাড়া এইসব এলাকায় যেহেতু এখনো পানিবন্দী অবস্থা বিরাজ করছে, সেখানে যারা লোকজন এখনো জলাবদ্ধ পরিবেশে রয়েছেন তাদেরকে সরিয়ে আনার কথা বলা হলেও আমরা সেখানে খবর নিয়ে দেখেছি অধিকাংশ মানুষ কিন্তু এখনো তাদের নিজেদের বাড়িঘরে অবস্থান করছেন এবং তারা সহজে আসলে আশ্রয় কেন্দ্রে আসার চেষ্টা করছেন না। তন্ময়, কক্সবাজার শহর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। এদিকে ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানা টাইফুন ইয়াগি বাংলাদেশের স্থলভাগ পার করে কিছুটা দুর্বল হয়ে বঙ্গোপসাগরে এসেছে, যা লঘুচাপ থেকে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি করেছে। এটি আজ রাতের মধ্যে নিম্নচাপ সৃষ্টি করবে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। দক্ষিণ পূর্বাংশে এবং তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে, যেটি এখন বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এটা আস্তে আস্তে এটা এখন যে সুস্পষ্ট লঘুচাপ আছে এটা আরও ঘনীভূত হয়ে সেটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয় সেটা বাংলাদেশের মধ্যভাগের উপর দিয়ে সেটা ভারতের দিকে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর ফলে আজকে রাতে বা আগামী দিন সারা দেশেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত কয়েকদিনে কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস সহ বিভিন্ন স্থানে কাওয়ালির সুরে মেতেছে তারুণ্য। এবং বিশ্লেষকরা বলছেন যে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ফিরে এসেছে কাওয়ালি। ইনক্লুসিভ একটা ব্যাপার স্যাপার থাকে যেখানে হচ্ছে দলমত নির্বিশেষে সবাই পার্টিসিপেট করে। তোমার কৃপা বিনায় আমি আধারে বিলি আল্লাহু 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 আল্লাহ। মঙ্গল শোভাযাত্রা যদি আমাদের কৃষ্টি হয়ে যায়, যেটা 30-40 বছর হয়নি, তাহলে 200 বছরের জিনিসটা কৃষ্টি হবে না কেন? বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো জিনিস কালেকশন করে নিজের সংস্কৃতিকে সমৃদ্ধ করাই হলো সংস্কৃতির কাজ। যা কিছু ইসলামের সঙ্গে সম্পৃক্ত এটাকে সবসময় হেয় করা এবং একটা বিশেষ ধরনের সংস্কৃতিতে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলে বাংলাদেশে এই ফ্যাসিস্ট শক্তি বিরোধী, ফ্যাসিস্ট রাষ্ট্র বিরোধী এই আন্দোলনের একটা প্রতিবাদ হিসেবে কাওয়ালি এসছে। এ নিয়ে কিছুক্ষণ পরে জানাবো বিস্তারিত। তবে এবারে অন্য প্রসঙ্গ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তার 15 বছরের শাসনামলে 18,36,000 কোটি টাকার ঋণ রেখে যায়। শেখ হাসিনা সরকারের দেশ এবং বিদেশ থেকে দেদার ঋণের বড় একটি অংশ নেওয়া হয়েছে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে। ফলে মূল্যস্ফীতি বাড়ার সাথে বেড়েছে মাথাপিছু ঋণের পরিমাণ। রাষ্ট্রীয় এই ঋণের চাপ বয়ে বেড়াচ্ছে সাধারণ মানুষ। বিস্তারিত জানাবেন জাওয়াদ মাহমুদ। কাস্তের প্রতিটি টানে প্রশস্ত হয় আফজাল মিয়ার জীবিকা। বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর হলেও দৈনিক মজুরির ভিত্তিতে কামলা দিতে এসেছেন শরীয়তপুরের কাজিরহাট এলাকায়। হাড় ভাঙা খাটুনির পর পরিবারের মুখে আহার জোগাতে যেন হিমশিম অবস্থা। আয়ের চেয়ে ব্যয়ের খাতা ভারী হওয়ায় দীর্ঘশ্বাস তার। চাউল কিনি মনে করো 30-40 টাকা, সেটাকে অনেকে 70 টাকা। না পাইয়া না মাছ খাবার, না পাইয়া না সপ্তাহে একদিন গোস্ত খাবার। খুব কষ্ট করা হয়, খুব কষ্ট করা লাগে। সবুজের বীজ বোনা কৃষকের এমন সরল বাক্য কতটা সহজ? যে জমিনে আবাদ হয় রুটি রুজির যোগান, বিগত সরকারের 15 বছরে সেখানেও টান পড়েছে ভীষণ। বাধ্য হয়ে আফজাল মিয়ার মতো ঋণের ভারে বন্দী অন্য কৃষকরাও। মূল্যস্ফীতি তাদের নাজেহাল করলেও শেখ হাসিনার অযাচিত ঋণের চাপে ঘাম আর শ্রমের মাত্রা বাড়িয়েছে দ্বিগুণ। সব কিছুরই ডাবল দাম। এই দ্বারা পোলামূল্য খাইয়ে বাঁচি না, দেখা যায় এখন এই ওষুধ কিনতে গেলে ডাবল টাকাটা কিনতে হয়।
কৃষি মাল সামান বেচতে গেলে হ্যাঁ মাল আমরা খরিদ করি, মানে আমরা বেশি ওখানে আমরা দাম কম পাই, এইভাবেই নিয়ে যায়। তাহলে সরকারের অতিরিক্ত ঋণ নির্ভরতাই কি দাম বাড়ার মুখ্য কারণ? একদিকে দাম বাড়ানো, অন্যদিকে ঋণের সুদ হার কিংবা পরোক্ষভাবে অর্থ আদায়। তথ্য অনুযায়ী 2013 সালের ডিসেম্বর পর্যন্ত দেশি বিদেশি ঋণের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে অর্থ বিভাগ। সেই হিসেবে ঋণের স্থিতি দেখানো হয় 16,59,334 কোটি টাকা। যদিও 3 মাস পর পর দেশি বিদেশি ঋণের হিসাব হালনাগাদ করার নিয়ম থাকলেও সে অঙ্ক প্রকাশ করার আগেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। তবে অর্থ বিভাগ বলছে চলতি বছরের জুন শেষে দেশি বিদেশি ঋণ প্রায় 18,36,000 কোটি টাকা, আর মাথাপিছু ঋণ 1,08,108 টাকা। কিভাবে এত ঋণে জর্জরিত হলো আওয়ামী লীগ সরকার? সংশ্লিষ্ট খাতের বিশ্লেষকদের মতে সাবেক সরকারের যথাযথ ঋণ ব্যবস্থাপনা না থাকায় দর কষাকষি ও বাজ বিচারহীনভাবে দেশি বিদেশি উৎস থেকে নেওয়া হয়েছে ঋণ, যার প্রভাব পড়েছে অর্থনীতিতে। তারা দেখাতে চাচ্ছিল যে আমরা খুব উন্নত দেশে পরিণত হতে যাচ্ছি। ডেভেলপিং কান্ট্রিতে যখনই আমরা মর্যাদায় উন্নীত হতে যাচ্ছি, তখনই আমাদের কস্ট অফ ফান্ড বা কস্ট অফ বরোয়িংটা বেড়ে যাচ্ছে। সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু থেকে ব্যক্তিগত ঋণে জর্জরিত মানুষেরাও পড়েছেন অপ্রত্যাশিত এই ঋণের কবলে। মূল্যস্ফীতির কারণে ব্যক্তিগত দেনা পরিশোধের পাশাপাশি রাষ্ট্রীয় দেনার ভার এসে পড়েছে তাদের নিত্যদিনের বাজার সদাই। আমাকে গরিব মেশে আমাকে তো আলু লাগে 1.5 কেজি 2 কেজি ডেলি, আমরা তো 1 কেজিও কিনে নিয়ে পয়সা আমাকে হয় না। সরকারের ঋণ করছে এটাও দেওয়া লাগে, আমরা নিজে ঋণ করছি এটাও দেওয়া লাগে, আমার বাজার সদাই আছে এগুলোও করে খাওয়া লাগে, সব কিছুর দাম দর বেশি, এগুলোতে আমরা খুব পেরেশানি আছি। এ ভার ছুঁয়ে গেছে সাধারণ শিক্ষার্থী থেকে সব শ্রেণী পেশার মানুষকে, যার নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষাজীবন সহ জীবনযাত্রার মানেও। দেখা যেত যে আগে 20 টাকায় একটা খাতা পাওয়া যাইত, এখন সে একই খাতাটা আমাকে 35 টাকা দিয়ে কিনতে হচ্ছে। আমি যখন বলি যে এটা হচ্ছে গভর্নমেন্টের ডেট, গভর্নমেন্ট ডেট তো গভর্নমেন্ট নিজে পে করবে না, গভর্নমেন্ট ডেট নিজে নিচ্ছে কিন্তু পে করছি আমরা। ঋণটাকে কমাইয়া ডেভেলপমেন্ট, এখন আমাদের চাহিদাটা হলো বাজার দর কমাবে, কমাবে কীভাবে? ঋণের এই বোঝা থেকে সহজেই মুক্তি মিলছে না বলে বলছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের এই ফেলো। অন্তর্বর্তী সরকার প্রকল্প নির্বাচনে সচেতন না হলে এ ঋণ বয়ে বেড়াতে হবে প্রজন্ম থেকে প্রজন্মে। আর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এটা যাতে সুশাসনের সাথে হয়, সাশ্রয়ীভাবে হয়, সময় মতো শেষ করা যায়, সেটার দিকেও আমাদের নজর দিতে হবে। এটা যদি আমরা না করি তাহলে আমাদের দেশের ঋণের দায়ভার বাড়বে, মাথাপিছু ঋণের পরিমাণ বাড়বে। এভাবেই ঋণের বোঝা মাথায় নিয়ে হাঁটছেন সারা দেশের 16,98,00,000 মানুষ। আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে দেশ বিদেশ থেকে বাজ বিচারহীনভাবে ঋণ নেওয়ার ফলে অস্বাভাবিক ঋণের বোঝা ঘাড়ে চেপেছে বলে বলছেন সাধারণ মানুষ। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশজ উৎপাদন বাড়াতে পারলে ঋণের চাপ যেমন কমবে, তেমনি স্বস্তি ফিরবে সাধারণ মানুষের মাঝে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। দেখছেন এখন দুপুর। আধ্যাত্মিকতার জগতে মুগ্ধ হন কাওয়ালি ভক্তরা। কাওয়ালির আসরে হাজার হাজার তরুণের কণ্ঠে তাই এই সুর। তবে এই কাওয়ালি নতুন কিছু নয়, বরং পুরনো ঢাকার অলিগলিতে 200 বছর ধরে বসে কাওয়ালি গানের জলসা। বিশেষজ্ঞরা বলছেন কাওয়ালি বর্তমানে হয়ে উঠেছে তারুণ্যের প্রতিবাদের অন্যতম ভাষা। জাকির হোসেনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত অভ্র। अर्जिया सारी मैं चेहरे पे लिख के लाया हूँ, तुमसे क्या मांगू मैं तुम खुद ही समझ लो, मौला मेरे मौला मेरे मौला। এ ছন্দের মায়ায় 700 বছর ধরে বুঁদ হয়েছেন কত মানুষ, সে হিসেব নেই কোনো খাতায়। এ সেই সুর কাওয়ালি। आपके दर से खाली अगर जाएंगे। কাওয়ালি একত্ববাদের, আল্লাহর একত্ববাদের স্বীকার করে, এটাই হচ্ছে কাওয়ালির মূল এসেন্স। তাছাড়া আমরা স্বাভাবিকভাবে যেই কাওয়ালিগুলো শুনে থাকি
এই কাওয়ালিগুলো শিরক প্রমোট করে এবং নেগেটিভিটি প্রমোট করে, আপনি দেখবেন। তো এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তুমসে ক্যা মাঙ্গু মে, এই যে আল্লাহর সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে আমরা আমাদের সীমিত জীবনকে একটা অসীমের মধ্যে নিয়ে যাবার যে সাধনা, এটা কাওয়ালির সুরের মধ্যে যেমন আছে, অধিকাংশ কাওয়ালির গানের লিরিক্সের মধ্যে এটা পাওয়া যায়। এই জন্য এটা অত্যন্ত গভীর এবং আমাদের খুব আবেদন সৃষ্টি করে। এই সঙ্গীতে মিশে আছে অপূর্ব খোদাপ্রেম, রাসূলের দিদার আকাঙ্ক্ষা, মানবাত্মার রহস্য। এই গানে আছে শৃঙ্খলার মাধুর্য। শোনো হাতিয়াম তোমার সুমুখী, তোমার কৃপা বিনায় আমি আধারে বিলীন। আল্লাহু 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 আল্লাহ। নিয়ম হলে তুমি কাওয়ালি অনুষ্ঠানে যখন বসবে তো প্রথম যার বন্দনা করবে সেটা আল্লাহর বন্দনা করতে হবে। এরপরে তুমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করতে পারো। এরপরে মানসিক প্রেম, যে মানসিক যে প্রেম আছে সেটারও গান হয়ে যেতে কাওয়ালিতে আসে। ফাইনালি লাস্টে কিন্তু ওটা গেল। দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী কাওয়াল নামক যাযাবর সম্প্রদায় কর্তৃক ভক্তিমূলক গানকে তাদের সাথে মিলিয়ে কাওয়ালি বলা হতো। দিল্লির সুফি সাধক আমির খসরু ১৩০০ শতকের শেষ ভাগে পার্সিয়ান, আরবি, তুর্কি এবং ভারতবর্ষের ঐতিহ্যের মিশ্রণ ঘটিয়ে আজকের এই কাওয়ালি সঙ্গীতের তৈরি করেন। সঙ্গীতের সব থেকে উচ্চাঙ্গ যে ব্যাপারটা, ক্লাসিক্যাল যেই মুডটা বলা হয়, এরকম ক্লাসিক্যাল কিছু মুড দিয়ে কাওয়ালের সুর করা হয় এবং কাওয়ালির কথাগুলো থাকে সৃষ্টিকর্তার কাছে কিছু চাওয়ার বা তার সাথে সম্পর্কের কিছু মাধ্যম তৈরি করার, আধ্যাত্মিক মনের তৃপ্তি মেটানোর। ইতিহাস বলছে এই সংস্কৃতি বাংলার মানুষের। ঢাকার নবাবদের বিনোদনের অন্যতম উৎস ছিল কাওয়ালি। পুরান ঢাকার বাসিন্দাদের বিভিন্ন উৎসব ও বিয়েতে এখনও রাতভর ভেসে আসে কাওয়ালি সুর। আর এগুলো ভাই আমরা জন্মগতভাবে অভিনয়তেছি, বাপ দাদারা করতেছে, আমরা অনেক শুনতেছি, শিখতেছি, করতেছি, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে করবো এইগুলো। আঙ্গ বাচ্চা বলে বাঙ্গ করা হয়। ২০২২ সালে কাওয়ালির আসরে করা হয় হামলা। অঘোষিত নিষেধাজ্ঞা আসে এই সঙ্গীতের উপর। আখ্যা দেওয়া হয় অপসংস্কৃতির। আসলেই কি তাই? যে যা কিছু ইসলামের সঙ্গে সম্পৃক্ত, এটাকে সবসময় হেয় করা, এটাকে সবসময় বাদ দেওয়া এবং একটা বিশেষ ধরনের সংস্কৃতিতে অতিরিক্ত প্রাধান্য দেওয়া, যেমন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা বাঙালি সংস্কৃতির অংশ, কিন্তু এটাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলে আপনি বাংলাদেশে এই ফ্যাসিস্ট শক্তি বিরোধী, ফ্যাসিস্ট রাষ্ট্র বিরোধী এই আন্দোলনের একটা প্রতিবাদ হিসেবে গাওয়া দিয়েছে। সংস্কৃতি আক্রান্ত হলে তার শক্তি বরং আরও বেড়ে যায়। তাই কাওয়ালি তরুণদের মন পিঞ্জিরায় সুপ্রতিষ্ঠিত হয়ে উঠেছে। তরুণরাও লিখছে কাওয়ালি। যার সুবাস পেয়ে আমি বাঁধন হারা, যার ভালোবাসায় বহে ফুলগুধারা, সে যে আমার প্রিয় নাবি কামলিওয়ালা, সে যে আমার প্রিয় নাবি সাল্লে আলা। ইন্ডিয়াতে বা পাকিস্তানে অনেক সময় চার্চে কাওয়ালির জলসার আয়োজন করা হয়, যেখানে সুফি ড্যান্স হয়, সাথে হচ্ছে আপনার কাওয়ালি চলে। তো এখানে সবার একটা সম্মিলন ঘটে এবং একটা ইনক্লুসিভ একটা ব্যাপার স্যাপার থাকে, যেখানে হচ্ছে দলমত নির্বিশেষে সবাই পার্টিসিপেট করে। এভাবে আলো আধারিতে মধুর বাক্য আর সুরের ঝংকারে চলছে কাওয়ালির আসর। আর এইসব কাওয়ালির আসরে চলছে স্রষ্টার একাত্মবাদের ধ্বনি প্রতিধ্বনি। এখানে যারা আছেন তারা বলছেন শুধু উর্দু নয়, বরঞ্চ কাজী নজরুল ইসলামেরও যে কাওয়ালি গুলো আছে সেগুলো পছন্দ করছেন তারা। শাহাদাত আফরোজ, ঢাকা। এখন দুপুরে নিচ্ছি একটা বিরতি, ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন।
বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। তন্ময়, বেড়ে চলছে ইলিশ মাছের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 200 টাকা। স্বস্তি নেই বাজারের অন্যান্য মাছের দামেও। এবং বিক্রেতারা যেটি দাবি করছেন বরাবরের মতোই, সরবরাহ কম থাকার অজুহাত তাদের কণ্ঠে। একই সঙ্গে তারা বলছেন যে এই কারণেই মূলত ইলিশের দাম বাড়তি রয়েছে। তবে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে, অনেকটা কম, আগের তুলনায় অনেকটা কম মূল্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের সবজি। সানিম মৃধার প্রতিবেদনে জানবো বিস্তারিত। দিলওয়ার হোসেন এসেছিলেন শখের মাছ ইলিশ কিনতে, তবে বাজারে এই মাছের চড়া দামের কারণে সেটা আর হলো কই। ফলে ক্ষোভ নিয়ে ফিরেছেন খালি ব্যাগে। না কিনে চলে আসছে, দাম বেশি, কিনবো কিভাবে? 1 কেজি ইলিশের দাম হলো 1850 টাকা। মাছ বাজার প্রতিটা বাজারই ঘুরে আসছি, ওই পাশ থেকে এসে রেল লাইন হয়ে মেইন আড়ত হয়ে ঘুরে আসছি। এই 3টে বাজারে 3 রকম দাম। 1 কেজি 100 গ্রাম সাইজের এগুলো 1600 টাকা কেজি বিক্রি হয়েছে। তো আজকে 1 কেজি 100 গ্রাম সাইজের মাছটা বিক্রি করেছি 1700 টাকা। দুই একজন উচ্চ মূল্যে ইলিশ কিনলেও দাম নিয়ে অভিযোগের সুর ছিল তাদের কণ্ঠেও। তবে বিক্রেতাদের দাবি পর্যাপ্ত সরবরাহ কম থাকায় এমন উচ্চ মূল্য ইলিশ মাছের। বাজারে বাকি মাছের দামও আগের তুলনায় বেশি। 3200 টাকার একটা ইলিশ হতে একটা ফ্যামিলিতে একদিনে শেষ, মানে এক দিন। তাহলে 1700 টাকা যদি একদিন খায়, আগামী 6 মাসও আর একটা ইলিশ খাওয়ার মতো ইয়া নাই। ফেসবুকে দেয় 1000 টাকা 1 কেজি ওজন, 1200 টাকা কেজি। এখন আমরা দাম চাইতেছি 1600-1700 টাকা কেন? কারণ এগুলা যে বুয়া, এটা তো আর বিশ্বাস করে না। এখন আমাদের সাথে একটু বাগড়ি মাছের কোনো আর কি নিয়ন্ত্রণ চলতেছে না। আজকে যদি 180 হয়, কালকে 220-200 টাকা হয়ে যাচ্ছে। আমদানি কম থাকায় এখনই কমছে না ডিমের দাম। একই অবস্থা মুরগির দামেও। ব্রয়লার প্রতি কেজি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা, আর সোনালী মুরগি প্রতি কেজিতে রাখা হচ্ছে 250 থেকে 260 টাকা। এই বছরে ডিমের চাহিদাটা অনেক বেশি, ফার্মে মাল কম, তার জন্য ডিমের চাহিদাটা বেশি। দাম 170 ভিতরে চলা লাগছে ব্রয়লার, আর সোনালী আপনার 240-50। তো কোনো জিনিসের দাম যে সাম্য অবস্থায় বা কমের দিকে না। আর বেসিক্যালি ঢাকা শহরে শুক্রবারের দিন দামটা একটু বাড়ে অন্যান্য দিনের তুলনায়। বাজারে লাগামহীন নিত্যপণ্যের দামের কারণে হিমশিম অবস্থা ক্রেতাদের। দামে লাগাম টানতে পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের। সিন্ডিকেট ভাঙে নাই, সিন্ডিকেট একজনের দখলের থেকে আরেকজনের দখলে গেছে। সিন্ডিকেট ভাঙে নাই। হ্যাঁ, বাজার মনিটরিং বাড়াতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে। অন্য সব নিত্যপণ্যের তুলনায় কাঁচা বাজারের পণ্যের দাম কিছুটা কম। এই যেমন টমেটো, পেঁপে, লাউ ও শিমের দাম আগের তুলনায় 10 থেকে 20 টাকা কমে কেজি বিক্রি হচ্ছে। এছাড়া আলুর দাম কেজিতে 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়। তবে একদিনের ব্যবধানে 40 টাকা বেড়ে 200 টাকা কেজি হয়েছে কাঁচা মরিচের। কাঁচামরিচটা মানে এই সময় আমাদের দেশের সিজন না, আর এই সময় মানে আমাদের দেশে একবারেই কম থাকে। মানে এটা হলো ইন্ডিয়ার থেকে আসে, বেশিরভাগ আসলে মানে এটা হলো আমদানির উপরে নির্ভর। এদিকে শুক্রবার হলেও ছুটির দিন হিসেবে ক্রেতাদের ভিড় কিছুটা কম ছিল বাজারে। সানিম মৃধা, এখন, ঢাকা। দেখছেন এখন দুপুর। তন্ময়, সপ্তাহ ব্যবধানে সামুদ্রিক মাছের দাম আরও বেড়েছে, বাজার চড়াও হয়েছে। কেজিতে 250 থেকে 300 টাকা বেড়েছে ইলিশের দাম, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম। এবং ক্রেতাদের কিছুটা স্বস্তি মিলছে চাষের মাছের বাজারে। কেজি প্রতি সেখানে দাম কমেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। এবং বিক্রেতারা বলছেন দাম বাড়ার কারণ হিসেবে ইলিশ মাছের সময় আমরা বলছিলাম যে সরবরাহ কম থাকার অজুহাত। এখানেও কিন্তু তারা এমনটি বলেছেন, বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ কিছুটা কম রয়েছে এবং একই সঙ্গে তাদের আগের তুলনায় খরচ কিছুটা বেড়েছে। ফলে এর যে প্রভাব সেটি কিন্তু বাজারে পড়ছে। অন্যদিকে বাজার তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে জানবো বিস্তারিত। চলছে ইলিশের ভরা মৌসুম, তবুও স্বস্তি নেই এই মাছের বাজারে। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে ক্রেতাদের ভিড় থাকলেও নাগালের বাইরে দাম। রূপালী ইলিশ কিনতে এসে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে 300 থেকে 350 টাকা বেড়েছে ইলিশের দাম। প্রতি কেজি বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে 1600 টাকা, আর মাঝারি ও ছোট সাইজের ইলিশ মিলছে 900 থেকে 1300 টাকায়। একই সঙ্গে চড়া সামুদ্রিক মাছের দামও। তবে কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে শিং, মাগুর, কইসহ চাষের মাছের দাম। বিক্রেতারা বলছেন নদীতে মাছ কম ধরা পড়ছে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে যেতে পারছেন না। এতে বাজারে চাহিদার তুলনায় মাছের সরবরাহ খুবই কম। এছাড়া আনুষঙ্গিক খরচ বাড়ায় প্রভাব পড়েছে দামে। মাছের দামও একটু বেশি, কারণ সমুদ্রে বোট জাহাজ কোনো যাইতে পারতেছে না, অনেক কম নাই বললে চলে। মাছ অনেক হাই রেট,
আজকে 1 কেজি 1200 গ্রাম মাছের ওজন দাম গেছে আপনার 70,000-72,000 টাকা করে। তারপরে 800-900 গ্রাম ওজনের মাছের দাম চলছে 55,000-57,000 টাকা মন। রুই কাতল কার্পু এটা বাংলা মাছ 30 টাকা 40 টাকা কমছে প্রতি কেজিতে। এদিকে ইলিশ রপ্তানি বন্ধের কারণে দাম কমার খবরে বাজারে এলেও হতাশার কথা বলছেন ক্রেতারা। জানান চাষের মাছের দাম কিছুটা কমলেও তা নাগালের বাইরে। যে হিসাবে মাছ দেখা যাচ্ছে সেই হিসাবে দাম আসলে কমে না। আমরা যারা সাধারণ মানুষ আছি তারা আসলে ইলিশ মাছ কিনে খাওয়া সম্ভব না। 400-500 টাকার বেশি তো উঠতে পারি না। এখানে 750 টাকার নিচে ছোট মাছও দেয় না, তাইলে আমরা কিভাবে কিনবো? বাজার কমলে ভালো হয়, একটু সাধারণ মানুষ খাইতে পারবে। ভরা মৌসুমে মাছের দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দুষছেন সাধারণ ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি তাদের। তামজিদ মির্জা, এখন দুপুরে নিচ্ছে আরেকটা বিরতি। ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। এবারে আন্তর্জাতিক। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সংঘাত নতুন মোড় নিচ্ছে। পুলিশের তদন্তে উঠে এসেছে সংঘাতে কুকি বিচ্ছিন্নতাবাদীদের অত্যাধুনিক সব অস্ত্র ব্যবহারের তথ্য। এদিকে শান্তিপূর্ণ সমাধানের দাবিতে কারফিউর মধ্যেই বিক্ষোভ অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। রাজ্যটির 3 জেলায় তৃতীয় দিনের মতো চলমান রয়েছে কারফিউ। এরই মধ্যে প্রথমে 5 জেলায় পুরোপুরি ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকলেও ব্রডব্যান্ড সেবা থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাজ্য সরকার। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। সেপ্টেম্বরে শুরু হওয়া বিচ্ছিন্নতাবাদীদের সংঘাত আর হতাহতের ঘটনার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও বিক্ষোভে উত্তাল মণিপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকারের পক্ষ থেকে টানা 5 দিনের কারফিউ জারি করা হলেও কড়া বিধিনিষেধের মধ্যেই রাস্তায় বিক্ষোভে নেমেছেন বিষ্ণুপুরের শিক্ষার্থীরা। এ সময় মণিপুর থেকে সরকারি বাহিনী প্রত্যাহার করে সংঘাত নিরসনে উপকমিশনারের কার্যালয়ে স্মারকলিপি দেন তারা। The students are protesting, just protesting to pursue the Home Minister and Prime Minister of India through DC to stop the proxy war of the India. বিক্ষোভ হলেও মণিপুরের অন্যান্য স্থানে কারফিউর কারণে থমথমে পরিস্থিতি। কুকি বিচ্ছিন্নতাবাদীদের সহিংসতা আর রাজ্য জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে তৃতীয় দিনের মতো 3 জেলা ইম্ফল ইস্ট, ইম্ফল ওয়েস্ট আর থৌবালে চলছে কারফিউ। 5 জেলায় ইন্টারনেট সেবা বন্ধ করলেও বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় চালু করা হয়েছে ব্রডব্যান্ড সেবা। এদিকে মণিপুর সংঘাতে কুকি বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করা অস্ত্র ঘিরে ঘটনা নিচ্ছে নতুন মোড়। গেল 6 সেপ্টেম্বর কুকি বিচ্ছিন্নতাবাদীদের ছোড়া 9 ফুট উচ্চতার প্রায় 24 কেজি ওজনের রকেট পাহাড়ের 5 থেকে 6 কিলোমিটার এলাকা ছাড়িয়ে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে পড়ে। এতে হতাহতের ঘটনার পরই মূলত নতুন করে শুরু হয় সংঘাত। এতদিন ধরে সংঘাত চললেও এই প্রথম ড্রোন আর রকেট হামলা চালায় কুকি বিচ্ছিন্নতাবাদীরা। মণিপুর পুলিশ বলছে বিচ্ছিন্নতাবাদীরা আধুনিক অস্ত্রের ব্যবহার শুরু করায় বেড়েছে সহিংসতার তীব্রতা ও হতাহতের সংখ্যা। এই রকেটগুলো থেকে বোমা ছোড়া যায়। রকেটগুলো 5 থেকে 7 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। অত্যাধুনিক এই সমরাস্ত্রের ব্যবহারে হতবাক প্রশাসন। নিরাপত্তা বাহিনীর ধারণা মিয়ানমার থেকে আসতে পারে এই অস্ত্র। মণিপুরের সামরিক কর্মকর্তারা বলছেন এই রকেটগুলোর 2টি অংশ থাকে, একটি বিস্ফোরক, অন্যটি চালক যন্ত্র। জিআই পাইপ বা লোহার একটি টিউব ব্যবহার করা হয় যার ভেতরে থাকে বোমার অ্যামোনিয়াম নাইট্রেট। রাজ্যের স্বরাষ্ট্র অধিদপ্তর থেকে সব নিরাপত্তা বাহিনীকে এই রকেট নিয়ে সাবধান করা হলেও কেউ গুরুত্ব দেয়নি বলে অভিযোগ সামরিক কর্মকর্তাদের। সেনা কর্মকর্তারা জানান গেল 10 দিনে মণিপুরের বিষ্ণুপুর জেলার কয়েকটি এলাকা থেকে ছোড়া হয়েছে এই ড্রোনগুলো। এদিকে যে রকেট লঞ্চারগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো প্রযুক্তিগতভাবে বেশ আধুনিক। কুকি বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহৃত ড্রোন নিয়েও আতঙ্কে পুলিশ। 1 সেপ্টেম্বর মেইতেই সংখ্যাগরিষ্ঠ ইম্ফল ওয়েস্ট আর কুকি সংখ্যাগরিষ্ঠ কাংপকপি জেলার সীমান্তে ড্রোন থেকে শক্তিশালী 30 থেকে 40টি বোমা ফেলা হয়েছে। একটি ধাতব শেলের বোমা, অন্যটি প্লাস্টিক শেলের। ধারণা করা হচ্ছে ড্রোনের যন্ত্রাংশ অনলাইনে অর্ডার করে এখানে সংযোজন করা হয়। 1 বছরেরও বেশি সময় ধরে জাতিগত দ্বন্দ্বে মণিপুর পরিণত হয়েছে উন্মুক্ত যুদ্ধক্ষেত্রে। পাহাড়ি এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে কুকি সম্প্রদায়ের মানুষ আশ্রয় নিচ্ছে শরণার্থী শিবিরে। 2023 সালের মে মাসে মণিপুরের কুকি আর মেইতেই সম্প্রদায়ের মধ্যে শুরু হয় সরকারি সুযোগ সুবিধা নিয়ে জাতিগত সংঘাত, যা দমনে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকার। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। দেখছেন এখন দুপুর।
সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে মৃত্যু বেড়ে 233, এখনও শতাধিক মানুষের সন্ধান পাওয়া যায়নি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলীয় লাওকাই প্রদেশ। টাইফুনের পর ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে ভেঙে গেছে অসংখ্য রাস্তাঘাট। তাই দুর্যোগ কবলিত এলাকায় পৌঁছতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। নিখোঁজ শেষ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী ফাম মিনচিন। গেল শনিবার 149 কিলোমিটার গতিবেগে উপকূলে আঘাত হানার পর লন্ডভন্ড ভিয়েতনাম ভূমিধস ও আকস্মিক বন্যায় নষ্ট হয়েছে 2 লাখ হেক্টরের বেশি ফসলি জমি। যাচ্ছে আরেকটা বিরতিতে, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। ক্রীড়াঙ্গনের খবর। কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ আয়োজন না হয়েও 25.5 লাখ টাকা ক্ষতি হয়েছে বাংলাদেশ কারাতে ফেডারেশনের। চ্যাম্পিয়নশিপের শুরুতে দেশের আয়োজনের কথা থাকলেও পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা হলে বিপুল পরিমাণ অর্থ খরচে বিপাকে ফেডারেশনটি। আসরে খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাকিটা জানাবেন শরীফ রওশন। দেশের বেশিরভাগ ফেডারেশনেরই নুরান্তে পান্তা ফুরানোর অবস্থা। অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী নয় এমন ফেডারেশনগুলোকে তাকিয়ে থাকতে হয় জাতীয় ক্রীড়া পরিষদের বরাদ্দকৃত বাজেটের দিকে। বাংলাদেশ কারাতে ফেডারেশনেরও একই দশা। এনএসসির দেয়া অর্থেই চলে ফেডারেশনের যাবতীয় কার্যক্রম। 2023-24 অর্থ বছরে কারাতেতে বরাদ্দ ছিল 52 লাখ টাকা। এর মধ্যে দাপ্তরিক খরচের জন্য রাখা হয় 9 লাখ টাকা, বাকি 43 লাখ টাকা প্রতিযোগিতা আর খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য বরাদ্দ দেওয়া হয়। খেলাটিতে স্পন্সরশিপের জন্য খুব বেশি আগ্রহ দেখায় না প্রতিষ্ঠানগুলো। এমন পরিস্থিতিতে বড় কোনো আসরের আয়োজক হওয়া অনেকটা দুঃস্বপ্নই বটে। তবুও কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চেয়েছিল বাংলাদেশ। রাজনৈতিক পট পরিবর্তনে সব আশা যেন নিমিষেই শেষ। 25 থেকে 29 সেপ্টেম্বর 32টি দেশের অংশগ্রহণে ঢাকায় কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা। প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতির 80% কাজও শেষ করে কারাতে ফেডারেশন। এর মধ্যে কারাতে ম্যাট আনা থেকে শুরু করে খেলোয়াড়দের বাছাই, রেফারির প্রশিক্ষণ সহ অন্যান্য খাতে খরচ হয় 25.5 লাখ টাকার বেশি। তবে দেশের রাজনৈতিক অস্থিরতায় জুলাইয়ে আসরটি সরিয়ে নেওয়া হয় দক্ষিণ আফ্রিকায়। এ কারণে বিশাল অঙ্কের লোকসানে পড়ে ফেডারেশনটি। এখন আসরে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। জুলাই 24 তারিখে আমরা মেইল এসছে, কিন্তু আমরা 24 তারিখে মেইলটা পাইনি। আমাদের তখন ওই যে ইন্টারনেটের সমস্যা চলছিল। 29 তারিখে বিকালে আমরা যখনই ওই মেইলটা দেখেছি, সাথে সাথেই আমরা 30 তারিখে জাতীয় ক্রীড়া পরিষদকে জানিয়েছি যে আমরা এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু ওনারাও আসলে এটা সময়ের সমস্যা, ওনারাও আর আমাদের সাথে এ নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি। এই প্রতিযোগিতা আয়োজনের জন্য অলমোস্ট আমাদের প্রায় সব কাজই শেষ হয়ে গিয়েছিল, শুধুমাত্র এটা ফাইনাল স্টেজে ইমপ্লিমেন্টেশনটা বাকি ছিল। ইতিমধ্যে অলরেডি আমাদের কিছু রেফারি এবং কিছু কর্মকর্তাদের সাথে কথা হয়েছে যারা নিজ খরচে সেই কম্পিটিশনে অংশগ্রহণ করবেন। আর এছাড়াও আমরা চেষ্টা করব কিছু স্পন্সর ম্যানেজ করে কিছু প্লেয়ারকে নিয়ে যাওয়ার জন্য। বড় এই আসর আয়োজনের ডামাডোলে কার্যত বন্ধ হয়ে যায় ফেডারেশনের বাকি কার্যক্রম। বিকেএসপির অর্থায়নে চলতি বছর আন্তর্জাতিক 2টি টুর্নামেন্টে অংশগ্রহণ করলেও জাতীয় প্রতিযোগিতা আয়োজনে অমনোযোগী ছিল ফেডারেশনটি। এতে ফেডারেশনের আমও গেল, ছালাও গেল অবস্থা। কারাতের জন্য এটা প্লেয়ারদের ভিতরে উদ্দীপনা, উদ্যম অতি হাই ছিল এবং হিউজ আকারে প্লেয়ার ন্যাশনাল টিমে জয়েন হতে পারত। বাট দুর্ভাগ্যবশত সাউথ আফ্রিকায় আদৌ সিনিয়রই হয়তো বা 2-1 জন গেলেও যেতে পারে। কমনওয়েলথ গেম নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় তখন আর আমরা জাতীয় প্রতিযোগিতা করতে পারি না। তবে জাতীয় প্রতিযোগিতার জন্য আমরা নভেম্বরে তারিখ নির্ধারণ করেছি। কিছু এন্ট্রি এসে গিয়েছিল, আমরা ওইগুলাকেও হাতে রাখবো, রেখে ওরা যদি ওদের প্লেয়ার বাড়াতে বা কমাতে চায় কমাতে পারে। সঠিক পরিকল্পনার অভাবে প্রায় 2 যুগ পেরোনো ফেডারেশনটি কমনওয়েলথে স্বর্ণপদক জেতেনি এখন পর্যন্ত। এই টুর্নামেন্টে আয়োজনের সুযোগ হারানোটা মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ফেডারেশনের জন্য। শরীফ রওশন,
এখন ঢাকা। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv তে।